দেশে ফেরার স্পষ্ট বার্তা দিয়েছে রোহিঙ্গারা। বললেন জাতিসংঘ মহাসচিব, খাদ্য সহায়তায় আন্তর্জাতিক মহলে কথা বলার আশ্বাস। মাগুরায় শিশুটির বাড়িতে শোকের মাতম থামছেই না। দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের। অভিযুক্তদের বাড়ি ফের ভাঙচুর। নারী নিপীড়নের বিরুদ্ধে বিএনপির আইনি সহায়তা সেল গঠন। সব মর্মান্তিক ঘটনার দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি। এবং সহকর্মী শিক্ষার্থীদের শ্রদ্ধায় সিক্ত হলেন আরিফিন সিদ্দিক। ভিন্ন মতের প্রতি ছিলেন শ্রদ্ধাশীল। আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে দাহ। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরতে চাওয়ার স্পষ্ট বার্তা পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। বলেন, জাতিসংঘ সহ ইউরোপের বিভিন্ন দেশ অর্থায়ন সংকুচিত করায় ক্যাম্পে খাদ্য সহায়তা হুমকির মুখে পড়েছে। খাদ্য সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। পরে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার আয়োজনে অংশ নেন ডক্টর ইউনুস ও গুতেরেস। সহকর্মী সাইফুল রিপনের রিপোর্ট জানাচ্ছেন আপন আপু। শুক্রবার দুপুরে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সোয়া 2টায় উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান গুতেরেস। ফেন্সি লার্নিং সেন্টার ও রোহিঙ্গা শরণার্থীদের আবাসস্থল পরিদর্শন করেন তিনি। কথা বলেন রোহিঙ্গাদের সঙ্গে। এ সময় আরাকানে সংঘটিত গণহত্যার বিচার ও নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানান রোহিঙ্গারা। পরে রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন গুতেরেস। মত বিনিময় করেন সেন্টারটির পরিচালকদের সঙ্গে। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গুতেরেস। বলেন, এই সফরে দুটো স্পষ্ট বার্তা পেয়েছেন। প্রথমত, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। দ্বিতীয়ত, তারা ক্যাম্পে উন্নত পরিবেশ চায়। And in this visit, I already heard two clear messages. First, Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. And second, they want better conditions in the camp. এ সময় জাতিসংঘ মহাসচিব আরো বলেন, জাতিসংঘ সহ ইউরোপের বিভিন্ন দেশ মানবতার সেবায় অর্থায়ন সংকুচিত করায় রোহিঙ্গা ক্যাম্পের খাদ্য সহায়তার বিষয়টিও হুমকির মুখে পড়েছে। রোহিঙ্গাদের খাদ্য সহায়তা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন তিনি। পরে ডক্টর ইউনুস ও অ্যান্টনিও গুতেরেস লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন। এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর কষ্ট কমিয়ে আনতে প্রচেষ্টার জন্য গুতেরেসের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। বলেন, সামনের ঈদে যাতে রোহিঙ্গারা নিজ বাড়িতে ঈদ করতে পারে সে চেষ্টা করা হবে। আন্তরিকভাবে পূরণ করছে চেষ্টা করে গিয়ে এখন মনে হচ্ছে দেখে না কষ্ট এ কথাটা ওনার কাছে দৌড়িয়েছে যে ওনার থেকে সাহস করবার লাগে আবার দুনিয়ার সামনে লড়াই করিব যাতে অন্যরা শান্তিপূর্ণভাবে অন্যরা অন্য দেশে পৌঁছে দিতে পারে। তো এন খুশির দিনের কথা নয়, এন মস্ত বড় খুশির কথা। এই খুশির কথা ইয়ান আজ ইয়ারা অনুভব করি। আর তারা ভীষণভাবে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই। এই দায়িত্ব তারা তো তার নই তারা কইলে কোনো দেশে আনিতে পারেন না, তার দেশত এনে বন জঙ্গল ভিতর ঢুকাইতে পারিব না। সামনের বছর ঈদের সময় যেন অনার বাড়ির মধ্যে তাই একত্র হন এবং দাদা দাদির খবরের কাছে তাই অনেক তার সম্বর্ধনা দেন। ইফতারে অংশ নিয়ে ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা জানান জাতিসংঘ মহাসচিব। বলেন, অ্যান্টি মুসলিম অ্যাক্টিভিটির অংশ হিসেবে অনেক স্থানেই নৃশংসতা চলছে। This is the holy month of Ramadan, the month of solidarity. It would be unacceptable that in the month of solidarity the international community would reduce the support to the Rohingyas in Bangladesh. We will do everything not to make it happen. এ সময় রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন গুতেরেস। নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সব সময় পাশে থাকবে। শুক্রবার দুপুর 11:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সকে দেয়া এক পোস্টে একথা লেখেন বাংলাদেশের সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এর আগে সকালে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পরে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সকাল
10টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূসের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার 4 দিনের সফরে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব। মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে নিহত শিশুটির পরিবারের শোকের মাতম থামছেই না। পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান বিএনপির নেতারা, আশ্বাস দেন সহযোগিতার। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। এদিকে দ্বিতীয় দিনেও অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। সহকর্মী পঙ্কজ রায়ের প্রতিবেদন জানাচ্ছেন টুম্পা আফরোজ। সোনাইকুন্দি ঈদগাহ ও গোরস্থানে এক বৃদ্ধের কবর খুঁড়ছেন গোরখোদক সুলতান মাহমুদ। এর আগে পাশবিক নির্যাতনে নিহত 8 বছরের শিশুর কবর খুঁড়তে যেন হাত অবশ হয়ে আসছিল তার। রাতে জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। সকালে ধ্বংসস্তূপ দেখতে এসে ধর্ষণে জড়িতদের দ্রুত বিচার দাবি করেন এলাকাবাসী। এদেরকে সঠিক ইসলামিক কায়দায় আমার মনে হয় শাস্তি হওয়া উচিত। মাটির নিচে অর্ধেক পুঁতে পাথর মেরে এদেরকে শাস্তি হওয়া উচিত। আমরা সুষ্ঠু বিচার পাই না বলে এই ঘটনাগুলো ঘটে। ওনার এমন দৃষ্টান্ত হোক যে সারা বিশ্বের মানুষ দেখুক। আসলে এর বিচারটা এমন ভাবে হওয়া উচিত যে ভবিষ্যতে আর কোনো ধরনের ধর্ষক বা অপরাধী এই ধরনের কোনো কাজ করতে না পারে। এরপর সকাল থেকে শিশুটির বাবা মায়ের সাথে দেখা করতে তাদের জারিয়া গ্রামের বাড়িতে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা শোককে শক্তিতে রূপ দিয়ে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধের দাবি জানান। ওনারা যদি এই বিচারটা যদি দৃশ্যমান করতে পারেন তাহলে তো অন্যান্য ধর্ষকরা 10 বার চিন্তা করবে। এই সরকার অন্তত নারী নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবে এবং শিশুদের নিরাপত্তার ব্যাপারেও চিন্তা করবে। দেশে আর যেন কোনো শিশু ও নারী মাগুরার শিশুর মতো পাশবিক আচরণের শিকার না হন, সে প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবার ও স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা করেছেন শিশুটির বাবা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের পরিবার। লালমনিরহাটে 7 বছর বয়সী শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জহুরুল মোল্লা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বগুড়ার শাহজাহানপুরে খালুর বিরুদ্ধে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই ব্যক্তি পলাতক। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 8 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেলিম উদ্দিন নামে এক দোকানিকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জের আটি গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে মেহেরপুরে 9 বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় জড়িতরা তদন্ত অফিসারের সহযোগিতায় জামিন পেয়েছে এমন অভিযোগে সদর থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গত 10 তারিখে তার খালুর দ্বারা রাত 11:30টার সময় সে শারীরিকভাবে এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা তার মা আমাকে বলল। তার মায়ের অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। ঐক্য ধরে রেখে অতি দ্রুত অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর নারী নিপীড়নের বিরুদ্ধে জেলায় জেলায় আইনি সহায়তা সেল গঠন করার কথা জানিয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, গেল 15 বছরে ফ্যাসিস্ট সরকারের মদদে অপরাধীরা আশকারা পেয়েছিল, যার রেশ এখনো কাটেনি। শুক্রবার সকালে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সম্প্রতি নারী নিপীড়ন বেড়ে যাওয়ায় জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করেছে বিএনপি। দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। এই সেলের নাম দেওয়া হয়েছে নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল। এই কেন্দ্রীয় সেলের 2 জন সমন্বয়কারী, একজন ব্যারিস্টার কাইসার কামাল, আরেকজন ডাক্তার রফিকুল ইসলাম। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সব ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। আমার ঐক্য আমরা চাই, এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন, কারণ আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন। আর মাগুরায় ধর্ষণের পর শিশুর মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানান তিনি। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। স্বৈরাচার পতন আন্দোলনে নেতৃত্ব দানকারী ছাত্রদের হুঁশিয়ারি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, 1-2টা খেলায় জিতে যদি অহংবোধ তৈরি হয় তবে খেলা থেমে যাবে। শুক্রবার বিকেলে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভা ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় কথা না বলার আহ্বান জানান। আর কর্মীদের উদ্দেশ্য করে বলেন, যাদের রাজনীতিতে পদ পাওয়া ও হারানোর ভয় থাকে তারা রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। রাজনৈতিক দলের কর্মী হতে হলে স্বার্থ ছাড়াই রাজনীতি করতে হবে। আন্দোলন করলাম, এটা 15 দিনের আন্দোলন করা তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে, একটা কথা আছে বেয়াদব বেনসিব। আমার মনে হয় এরা বেনসিবের কবলে খুব দ্রুত পড়বে। রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই, তবে সব কিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। এ সময় গণমাধ্যম কর্মীদের সুষ্ঠু সাংবাদিকতারও আহ্বান জানান জামায়াত আমির। রাজনীতির স্লোগানটা যদি সত্যি এমন হয়ে থাকে যে আমার চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, তাহলে দেশেরটাই বড় করে দেখার কথা ছিল। কিন্তু বাস্তবে রাজনীতিবিদরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটার প্রমাণ তুলে ধরতে পারেননি। আপনার সমালোচনা আপনার ভাষাই করুন, আপনি যে ভাষাটা পছন্দ করেন, আপনার কৌশলে আপনি করুন, যে কৌশল আপনি নিজের জন্য, আপনার গণমাধ্যমের জন্য উপকারী মনে করেন। তবে সব কিছুর ঊর্ধ্বে আমরা যেন দেশের স্বার্থটাকে বিবেচনায় রাখি। ট্রেনে ঈদ যাত্রায় এবারই প্রথম 100% টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। সকাল 8টা থেকে শুরু হয়ে সকাল 10টা পর্যন্ত বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের 85% টিকিট। রেল কর্তৃপক্ষ বলছে যে কালোবাজারি ও ভোগান্তি কমাতে যার এনআইডি দিয়ে টিকিট কেনা হবে শুধুমাত্র তিনি ভ্রমণ করতে পারবেন। এছাড়াও কয়েকটি রুটে স্পেশাল ট্রেন চললেও সক্ষমতার চেয়ে অতিরিক্ত টিকিট বিক্রি করা সম্ভব নয় বলে জানায় কর্তৃপক্ষ। আলিমুজ্জামান সাফর রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন। ঈদকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। 100% টিকিট মিলছে অনলাইনে। কমলাপুরে নেই সেই চিরচেনা ভিড়। অনলাইনে টিকিট বিক্রিতে স্বস্তি মিললেও কাউন্টারে টিকিট বিক্রি না হওয়ায় নিম্ন আয়ের মানুষ বঞ্চিত হবে বলে মনে করছেন অনেকেই। এখানে বললো অনলাইনে টিকিট দিচ্ছে, এখন অনলাইনে তো আমি বুঝি না, জানি না অনলাইন বিষয় কি, হেই বুঝতে পাই না। মোবাইল যার টাচ মোবাইল আছে তাহলে অনলাইন সম্বন্ধে বুঝবে।
আর যারা টাচ মোবাইল নাই তারা অনেকে টাচ মোবাইল চালাতেও পারে না, অনলাইনের মধ্যে বুঝতেও পারে না। আপনার সবাই অনলাইনে টিকিট অ্যাভেলেবেল ব্যবহার করতে পারতেছে না, সেক্ষেত্রে আমাদের জন্য এটা একটা দুঃখজনক বিষয়। কর্তৃপক্ষ বলছে 43 জোড়া আন্তনগরের পাশাপাশি চলবে স্পেশাল ট্রেন, প্রয়োজনে যুক্ত হবে অতিরিক্ত বগি। তবে 6 লাখের বেশি চাহিদা থাকলেও রেলের সক্ষমতা মাত্র 55,000। প্রত্যেকবারের মতো স্পেশাল ট্রেন পরিচালনা করতেছি এবং আমাদের যে সকল আন্তনগর ট্রেন আছে ওই সকল আন্তনগর ট্রেনের সাথে কিছু এক্সট্রা বগি সংযোজনের ব্যবস্থা নিয়েছি। 55 থেকে 60,000 যাত্রী পরিবহন করার আমাদের ক্যাপাসিটি। সেক্ষেত্রে আমাদের যদি 6 লাখ যাত্রী টিকিট চায় সেক্ষেত্রে এত আমরা সবাইকে টিকিট দেওয়া সম্ভব হবে না। অন্যদিকে কালোবাজারি ঠেকাতে এনআইডির সঙ্গে মিলতে হবে টিকিটের তথ্য। টিকিট চেকিং এর কঠোরতার কথাও বলেন তিনি। শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। কয়েকটা স্তরে চেকিং হয়, চেকিং প্রোগ্রাম প্ল্যাটফর্মে প্রবেশের মুখে সেখানে হচ্ছে, আবার আমাদের যখন ট্রেন একেবারে স্টেশনের ভিতরে যখন প্রবেশ করতেন সেখানে হচ্ছে, আবার আমাদের ট্রেন চেকিংটা হচ্ছে। এখন পর্যন্ত টিকিট না পাওয়ার কোনো অভিযোগ আসেনি জানিয়ে প্রথম 2 ঘন্টায় 85% টিকিট বিক্রির কথা জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. শ. আরিফিন সিদ্দিককে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এই শিক্ষকের শেষ বিদায়ে ছুটে আসেন বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান উপাচার্য সহ অসংখ্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা। জানান ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সাবেক উপাচার্য। আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর আ.ম. শ. আরিফিন সিদ্দিককে শেষ শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ঈদগাহ মাঠে ছুটে আসেন সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী ও শুভাকাঙ্ক্ষীরা। সহকর্মী ও শিক্ষার্থীরা জানান সবার কথা বিনয়ের সঙ্গে শুনতেন আরিফিন সিদ্দিক। গণযোগাযোগের এক উৎকৃষ্ট উদাহরণ ছিলেন তিনি। এই সমাজে শোনার মানুষ নাই, ছেলে মেয়েদের কথা শোনার মানুষ নাই। আরিফিন স্যার খুব সুন্দর করে ধৈর্য নিয়ে শুনতেন। সহকর্মীদের জন্য উনি যেভাবে কাজ করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছেন, সার্বিকভাবে স্যারকে গভীরভাবে স্মরণ করা উচিত। তিনি খুব অমায়িক, সদালাপী ভদ্রলোক ছিলেন। যে কোনো মানুষ তার সাথে 2-4 মিনিট কথা বললে বুঝতে পারতেন যে উনি অত্যন্ত বিনয়ী এবং সদালাপী লোক। তবে দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা অনুষ্ঠিত না হওয়ায় হতাশা জানান অনেকে। তার যে আঙিনা, যেখান থেকে তার উত্থান এবং যেখানে সে আগলে রেখেছিলেন সবাইকে, সেই প্রিয় আঙিনায় তার শেষ জানাজাটা হলো না, এটা আমরা তার ছাত্রসহ সবাই অনেক হতাশ হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় আরিফিন স্যারকে জায়গা না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় খাটো হয়ে গিয়েছে। সাবেক এই উপাচার্যের জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বজনরা। আমরা পরিবারের তরফ থেকে একটাই জিনিস চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। তার দুনিয়াবি সকল আমল বন্ধ হয়ে গেছে, আমরা সবাই তার জন্য দোয়া করতে পারি। এখন উনি একজন ভালো মানুষ ছিলেন। শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে ও ঈদগাহ মাঠে দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুরে বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম. শ. আরিফিন সিদ্দিককে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমাদের সহকর্মী কক্সবাজার আছেন সাইফুল রিপন। সাইফুল, জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন সম্পর্কে কি তথ্য রয়েছে নতুন করে আপনি জানাবেন আমাদেরকে। যদি আজকের এই সফরকে কেন্দ্র করে কিন্তু আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস দুইজনেরই বেশ কয়েকটি কর্মসূচি ছিল আলাদা আলাদা, এবং শেষ পর্যন্ত ইফতারের সময় রমাদান সলিডারিটি ইফতার, যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আয়োজন করেছেন, সেই ইফতার মাহফিলে সংহতি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
এবং তিনি যেটি বলেছেন, এর আগে কিন্তু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের মহাসচিব, এবং পরিদর্শন করে তিনি সেখানে যেটি বলেছেন যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ বিভিন্ন সংস্থা, যেই দাতা সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো যেহেতু তাদের সহায়তার ফান্ড থেকে সংকুচিত করেছে, তার কারণে সামনে রোহিঙ্গা সংকট মোকাবেলা আরো আশঙ্কাজনক পর্যায়ে চলে যেতে পারে, এমনটি কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন। আবার এটিও তিনি পক্ষান্তরে তার পক্ষ থেকে জানিয়েছেন যে জাতিসংঘের পক্ষ থেকে যেই রোহিঙ্গাদের ওপর যেই অত্যাচার নির্যাতন হয়েছে, তাদের ওপর যে ধর্মের ইস্যুকে সামনে নিয়ে তাদের উপর যে নির্যাতন হয়েছে, সেই বিষয়টি সারা বিশ্ব যেমন জানে, এবং তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য যা প্রয়োজন সেগুলো যেমন করবে, তেমনি বাংলাদেশে যারা শরণার্থী হিসেবে রয়েছেন তাদের যাতে যেই ভাতাগুলো তারা পেতেন সেগুলো যাতে অন্যান্য যারা দাতা সংস্থা রয়েছেন তাদের কাছ থেকে এই সংকট যেন তৈরি না হয় সেই চেষ্টাটুকু করবেন, এমন প্রত্যয় কিন্তু তিনি জানিয়েছেন। এবং ইফতার মাহফিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটি বলেছেন যে এই ঈদে সম্ভব না হলেও আগামী ঈদে যেন রোহিঙ্গারা তাদের নিজ মাতৃভূমিতে তাদের ঈদ পালন করতে পারে, সবাইকে মিলে তেমনটি চেষ্টা তিনি চালিয়ে যাবেন। মূলত যুথি এই যে আজকের এই সফরকে ঘিরে যে বাংলাদেশে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বর্তমানে অবস্থান করছেন, মানবতার জীবন কাটাচ্ছেন পার্শ্ববর্তী দেশের রাখাইনের এই ধর্মীয় নির্যাতন এবং গণহত্যার জন্য শিকার হয়ে তারা যে এখানে অবস্থান করছেন, তাদের যে উত্তরণের পথ, সেই উত্তরণের একটি পথ খোঁজার চেষ্টা করা হয়েছে। এবং আজকের এই সফরটি দেশের বাংলাদেশের জন্য যেমন কাঁধে থেকে বোঝা নামানোর একটা বিষয়, পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরা তাদের যে জীবনযাত্রার যেই দুর্বিষহ জীবন কাটাচ্ছে সেই দুর্বিষহ জীবন থেকে মুক্তির একটি আলোর পথের সন্ধানে ছিল। এবং জাতিসংঘের মহাসচিব যে বক্তব্য দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য আমরা শুনেছি, তার মাধ্যমে দেশবাসী এবং যারা রোহিঙ্গা শরণার্থীরা রয়েছেন তারা এতটুকু প্রত্যাশা করে যে আন্তর্জাতিক মহলে আবার এই রোহিঙ্গা সংকট আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে এবং এই রোহিঙ্গা সংকট সমাধানে সত্যিকারের কার্যকর পদক্ষেপ আসবে, এমনটি কিন্তু প্রত্যাশা আবার নতুন করে শুরু হয়েছে। জ্যোতি। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন শেখ হাসিনার ভাগ্নি এবং সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। বিস্তারিত জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। বিতর্ক যেন পিছু ছাড়ছে না শেখ হাসিনার ভাগ্নি সাবেক ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। আবারও নতুন করে শিরোনাম হলেন ব্রিটিশ গণমাধ্যমের। জালিয়াতি করে বোনের নামে সম্পত্তি দিতে চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দুর্নীতি দমন কমিশন দুদকের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতে ভুয়া নোটারি ব্যবহার করে গুলশানের একটি ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিকের নামে হস্তান্তর করেন টিউলিপ। এ বিষয়ে খোঁজ নিয়ে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নির বানানো ওই নথিটি 2015 সালের। সেটি ব্যবহার করে পরবর্তীতে তার বোনকে গুলশানের একটি ফ্ল্যাট হস্তান্তর করা হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন জমির অবৈধ বরাদ্দের অভিযোগের তদন্তের অংশ হিসেবে দুদক এই অভিযোগ তুলেছে বলে জানিয়েছে ব্রিটিশ এ সংবাদ মাধ্যম। ওই নোটারি নথিতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী সিরাজুল ইসলামের সিল ব্যবহার করা হয়। তবে স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেন আইনজীবী সিরাজ। টিউলিপ কিংবা আজমিনা সিদ্দিকের সাথে তার আগে কোনো পরিচয় ছিল না বলেও জানান তিনি। এর আগে যুক্তরাজ্যে টিউলিপের ফ্ল্যাটের মালিকানা সহ নানা দুর্নীতি নিয়ে প্রথম খবর প্রকাশ করে ফিনান্সিয়াল টাইমস। ওই প্রতিবেদনের পর নানা অনিয়মের অভিযোগ ও রাজনৈতিক বিতর্কের চাপে গেল জানুয়ারিতে যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগ করেন তিনি।
রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাবনার সাথিয়ায় সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে নসিমনের সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সাথিয়া পাবনা আঞ্চলিক সড়কের নন্দনপুরের হাটবাড়িয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার মোহাম্মদ আজিজুল এবং তার ছেলে আবু হুরাইরা। পুলিশ জানায় সাথিয়া থেকে পাবনাগামী সিএনজি চালিত অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় 5 জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। রাজধানীতে কেনা বেচায় জমজমাট রমজানের ইফতার সামগ্রী। ঐতিহ্যবাহী খাবারের প্রতি মানুষের আগ্রহ বেশি, তবে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ইফতারে ভাজা পোড়া ও অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে রোজাদারদের ইফতারে ফলমূল ও পর্যাপ্ত পানি পানের পরামর্শ দেন তারা। রাজধানীর বিভিন্ন ইফতার বাজার ঘুরে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী এনআই নাহিদ। রাজধানীর নাজিরা বাজার সহ অন্যান্য বাজারগুলোতে ঐতিহ্যবাহী ইফতারি পণ্যের সমাহার। হরেক রকম ইফতারি পণ্যের বিক্রি নিয়ে সন্তোষ জানালেন ক্রেতারা। আমাদের যে বাজেট অনুসারে আমাদের বেচা কিনা হয়। ইফতারের আগেই বেচা কিনা খাবার অলরেডি প্রায় অধিকাংশ শেষ হয়ে যায়। তবে ইফতারে ভাজা পোড়া খাবারের চেয়ে স্বাস্থ্য সচেতনদের কাছে খেজুর, তরমুজ, ডাব, কলা সহ নানা ফলের গ্রহণযোগ্যতা বেশি। আবার কারু কারু পছন্দ সালাদ কিংবা সবজি। ভাজা পোড়া না খাইয়া অর্থাৎ এইগুলা খাইলে সব থেকে ভালো হয়। ঘুরনি আছে, বুট আছে, এটা কেমন জানি না খেলে মানে রমজান মাসে জানি এর একটা তৃপ্তি পাওয়া যায় না আমাদের। আমি চিকেন রোল আর চিকেন ললিপপটা বেশি খাই, আমার এটা ভালো লাগে বেশি। আপুর ফেভারিট, আর এটা হচ্ছে খুব ঐতিহ্যবাহী একটা খাবার, যেহেতু আমরা রমজান মাসে দই বড়াটা খেয়ে থাকি সচরাচর, তাই আর কি নিতে আসা। ইফতার ও সেহরিতে রমজান মাসের খাদ্যাভ্যাস ও জীবনযাপন পদ্ধতি কেমন হওয়া দরকার জানালেন চিকিৎসকরা। এই রমজান মাসে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা যারা রোজা রাখছি আমাদের প্ল্যানটা হতে হবে যে আমরা যেন অবশ্যই বাসার তৈরি খাবার বেশি পরিমাণে খাই। সেই সাথে যখন আমরা ইফতারি করি, ইফতারির পরে কিন্তু দেখা যায় যে প্রচুর পরিমাণে পানি খেয়ে ফেলি একসাথে, এবং সেটাও কিডনি রোগীদের জন্য খারাপ। একই সাথে একেবারে লং টাইম পানি না খাওয়া, আবার অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ পানি খাওয়া, এটা দুটাই হচ্ছে কিডনি রোগীদের জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঈদের 2 সপ্তাহ বাকি থাকলেও শপিং মলগুলোতে জমে উঠেছে কেনাকাটা। শুক্রবার ছুটির দিন হওয়ায় ক্রেতারা ভিড় করে দোকানগুলো থেকে পোশাক কেনাকাটা করেন। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পোশাক কেনায় আনন্দের কমতি ছিল না ক্রেতাদের মধ্যে, আর বিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারাও। মাকদুরা মিতির রিপোর্ট, জানাচ্ছেন জুবাইনুর। ঈদ উল ফিতরের বেশ কিছুদিন বাকি থাকলেও শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শুক্রবার ছুটির দিন হওয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় শপিং মল যমুনা ফিউচার পার্কে ছিল উপচে পড়া ভিড়। এবারের ঈদ পড়বে গরমের সময়, এজন্য ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে সুতির আরামদায়ক পোশাক। যেহেতু অনেক গরমে কটনটা খুব কমফোর্টেবল হবে, এই জন্য এগুলির মধ্যে দেখছি। কেনাকাটা তো মাত্র স্টার্ট করলাম, বাচ্চাদেরটা এখনো অনেক বাকি রয়ে গেছে। স্বতঃস্ফূর্তভাবে ঈদের কেনাকাটা করতে আসছে। বড়দের হাত ধরে এসেছে শিশুরাও। শিশুদের ঈদ মানেই নতুন পোশাক আর হাসি মুখ। এই হাসিটাই বলে দেয় ঈদের আনন্দ পূর্ণতা পায় নতুন পোশাকে। এবারের ঈদে শিশুদের কালেকশনে এসেছে ভিন্নতা। কাটিং, ডিজাইন আর রঙের ক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন ধারা। স্যান্ডেল কিনেছি, পাঞ্জাবি, টি শার্ট, পোলো শার্ট। শপিং এ আসছি ড্রেস কেনার জন্য। বাবার সাথে ড্রেস কিনবো, এখনো কিনি নাই। পাঞ্জাবি, গেঞ্জি, প্যান্ট, ঘড়ি, জুতা কিনেছি, প্যান্ট কিনেছি। বিক্রি ভালো হওয়ায় সন্তুষ্ট বিক্রেতারা। সামনের দিনগুলোতে কেনাকাটায় আরও ভিড় বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। এখন বাড়ছে, এতদিন ছিল না আর কি, এখন আর কি শুরু হয়েছে আর কি কাস্টমারের শপিং করা। বাচ্চাদের সারারা গারারা যেটা বলে সেটা খুব ভালো প্রচলিত হচ্ছে, আর এটার সেলও ভালো। তবে পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাজেটের মধ্যে মিলছে ভালো পোশাক, কেউ আবার অভিযোগ করছেন বাড়তি দামের। রিজনেবলই আছে, এই বছরটা তেমন একটা দাম বাড়ে নাই, আলহামদুলিল্লাহ ভালো। কোয়ালিটি ভালো,
এই অনুযায়ী দামের সাথে সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা খুব একটা বেশি না। ওদের এবার ব্যাটটা খুব পরিমাণে বেশি রাখা হচ্ছে। ছোট বাচ্চাদের যা জামা নিচ্ছি মানে 50% ওদের ব্যাট নিয়ে নিচ্ছে, যার জন্য আমাদের দামটা একটু বেশি পড়ে যাচ্ছে আর কি। কালেকশন ভালোই কেনার মতো, কিন্তু হচ্ছে দাম একটু হাই। দাম নিয়ে কিছুটা মতভেদ থাকলেও ঈদবাজার জমজমাট, পোশাক কিনে খুশি ছোট বড় সবাই। জুবাইর নূর, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।